আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গ্রেগরি ম্যানকিউ এর প্রিন্সিপালস অফ মাইক্রোইকোনমিক্স বইয়ের 21 নম্বর চ্যাপ্টার দ্য থিওরি অফ কনজিউমার চয়েসের পার্ট 2 দেখব। পার্ট 1-এ আমরা দেখে এসেছি বাজেট কনস্ট্রেইন্ট। এই চ্যাপ্টারটাতে মূলত আমরা দেখছি যে কনজিউমার কিভাবে চয়েস করে, এবং কনজিউমার চয়েস করার প্রথম অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে তার বাজেট, তার ইনকাম, গুডের প্রাইস, এসব। কিন্তু এসব ছাড়াও আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে কনজিউমারের পছন্দ অপছন্দ, কনজিউমারের স্যাটিসফ্যাকশন কোথায় সেটা। আমরা আজকে দেখব ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভটা আসলে কি শো করে? That shows consumption bundles that give the consumer the same level of satisfaction. ইনডিফারেন্স এই কার্ভটা, এই বোর্ড একটা কার্ভ, এই কার্ভটা আমাদেরকে শো করে যে এই কার্ভের প্রত্যেকটা বিন্দুই তো হচ্ছে এক একটা বান্ডেল, তাই না? তো দুইটা অ্যাক্সিসে আমরা কি নিয়েছি? দুইটা অ্যাক্সিসে আমরা দুইটা কমোডিটি নিয়েছি, যে দুইটা কমোডিটি সে কনজিউমার কনজিউম করার ইচ্ছা আছে বা করবে। তো এই ইনডিফারেন্স কার্ভটা আমাদেরকে শো করছে যে এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে যে প্রত্যেকটা বান্ডেল, এই প্রত্যেকটা বান্ডেলে সে সেম লেভেলের স্যাটিসফ্যাকশন লাভ করে। ইনডিফারেন্স কার্ভ আমাদেরকে এটাই শো করে যে এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা বান্ডেলেই সে সেম লেভেলের স্যাটিসফ্যাকশন পেয়ে থাকে। অর্থাৎ সে যদি এ পয়েন্টটাতে আমরা খেয়াল করি, ডান পাশের চিত্রটাতে, যে এ পয়েন্টে সে যদি কনজিউম করে এই পয়েন্টের বান্ডেলটাতে, তাহলে সে যে পরিমাণ স্যাটিসফ্যাকশন পাবে, সে বি পয়েন্টের বান্ডেলটা যদি চুজ করে, বি পয়েন্টটা যদি কনজিউম করে, সেখানেও সে সেম লেভেলের স্যাটিসফ্যাকশন পাবে। খেয়াল করে দেখব যে এতে কিন্তু এই আমরা কিউ এফ দিয়ে বোঝাচ্ছি কোয়ান্টিটি অফ ফিশ এবং কিউ এম দিয়ে বোঝাচ্ছি কোয়ান্টিটি অফ ম্যাঙ্গো। সো এতে কিন্তু ফিশের কোয়ান্টিটিটা কম বি এর তুলনায়, বি পয়েন্টের তুলনায়। আবার হচ্ছে ম্যাঙ্গোর কোয়ান্টিটি বেশি বি পয়েন্টের তুলনায়। অর্থাৎ সে যখন এ থেকে বিতে যাচ্ছে তখন তার ফিশের কোয়ান্টিটি বাড়ছে এবং ম্যাঙ্গোর কোয়ান্টিটি কমছে, এবং এভাবেই কমা বাড়ার মধ্য দিয়েই তার স্যাটিসফ্যাকশন লেভেলটা সেম থাকছে। এ অ্যান্ড বি, এ বি অ্যান্ড অল আদার বান্ডেলস অন I1, এখানে ইনডিফারেন্স কার্ভটাকে I1 দিয়ে লেখা হয়েছে, কারণ ইনডিফারেন্স কার্ভ 2, 3, 4 হতে পারে, তাই I1, I2, I2, 3 লেখা হয়। সো এই কার্ভের যে কোনো পয়েন্টেই কনজিউমার কনজিউম করলে, যে কোনো বান্ডেল কনজিউমার কনজিউম করলে সেম লেভেলের স্যাটিসফ্যাকশন পাবে। দেন হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন আসলে কি? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হচ্ছে এক পণ্যকে আরেক পণ্যের সাথে বিনিময় করার হার, যেখানে ভোক্তার সুখের স্তর মানে স্যাটিসফ্যাকশনের স্তর অপরিবর্তিত থাকে। একজন ভোক্তা বা কনজিউমার একটা পণ্য বাড়ানোর জন্য আরেকটা পণ্য কতটা ছাড়তে রাজি স্যাটিসফ্যাকশন লেভেলটা সেম রেখে। একজন ভোক্তা একটা পণ্য বাড়ানোর জন্য আরেকটা পণ্য কতটা ছাড়তে রাজি স্যাটিসফ্যাকশন লেভেল সেম রেখে, এই হারটাকে আমরা বলছি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, বা সংক্ষেপে MRS. MRS is the rate at which a consumer is willing to trade one good for another. And ঢাল মানে আমরা কি জানি? স্লোপের ফর্মুলা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের ডিফারেন্স ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিসের ডিফারেন্স, তাই না? আর এখানে মাইনাস। প্রশ্ন আসতে পারে যে মাইনাসটা কেন এসেছে? নেগেটিভ সাইন দিয়ে বোঝায় যে একটা পণ্য যদি এখানে বাড়াতে হয় তাহলে আরেকটা পণ্য কমাতে হবে। সো গ্রাফের নিচের দিকে নামলে, আমরা যদি খেয়াল করি যে গ্রাফের নিচের দিকে যদি নামি, MRS falls as you move down along IC, ইনডিফারেন্স কার্ভ। গ্রাফের নিচের দিকে নামলে MRS ধীরে ধীরে কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ আমরা দেখি যে এ পয়েন্ট থেকে যখন কনজিউমার আস্তে আস্তে বি পয়েন্টে যাবে, বি পয়েন্টে কি হচ্ছে? বি পয়েন্টে আমরা দেখছি যে কনজিউমার কাছে অনেক বেশি ফিশ আছে। এ পয়েন্টের তুলনায় বি পয়েন্টে কনজিউমারের কাছে অনেক বেশি ফিশ আছে। এখন কনজিউমার যখন এ পয়েন্টে ছিল তখন তার কাছে ফিশের পরিবর্তে, মানে এ পয়েন্টে যখন ছিল তখন তো কনজিউমার কাছে ফিশ কম ছিল, তখন সে কি করতে রাজি ছিল? যে আমার কাছে তো ফিশ অনেক কম কিন্তু ম্যাঙ্গোর পরিমাণ অনেক বেশি, সো আমি হচ্ছে একটা ফিশ নেওয়ার জন্য প্রয়োজনে 5টা ম্যাঙ্গো ছাড়তে রাজি আছি। সাপোজ আমি একটা ফিশের জন্য 5টা ম্যাঙ্গো ছাড়তে রাজি আছি, এটা এ পয়েন্টে।
বাট যখন এ থেকে বিতে গেলাম তখন আমার এখন কি হচ্ছে, আমার কাছে অনেক বেশি ফিশ আছে, তাই আমি হচ্ছে আমার আর বেশি ফিশ না হলেও চলবে। আমার কাছে ম্যাঙ্গো কমে গেছে কিন্তু বিতে আসার জন্য। তো ম্যাঙ্গো যেহেতু কমে গেছে, ফিশ অনেক বেশি আছে, এখন আমি কি করব, আমি ম্যাঙ্গো অত পরিমাণ স্যাক্রিফাইস করতে চাইবো না। যে আমার ফিশ আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে, অনেক আছে। এখন আগে আমি একটা ফিশের জন্য 5টা ম্যাঙ্গো ছাড়তে রাজি ছিলাম, কারণ আমার কাছে অনেক পরিমাণ ম্যাঙ্গো ছিল। এখন আমার কাছে ম্যাঙ্গোর পরিমাণ কম, সো আমি একটা ফিশের জন্য অত 4টা 5টা অত বেশি ম্যাঙ্গো ছাড়তে পারবো না। আমার পার্সোনালি চাই আমি একটা ফিশের জন্য এখন একটাই ম্যাঙ্গো ছাড়তে রাজি আছি। এই কারণেই কি হয় যে আমার ডেলোয়ের মানটা কমে যায় এবং ডেলেক্সের মানটা বেড়ে যায়। সো আমার এমআরএসের মানটা যত ধীরে ধীরে স্লোপের নিচে যেতে থাকে তত এমআরএসের মানটা কমতে থাকে। এই কারণেই বলা হচ্ছে যে অ্যাজ উই মুভ ডাউন অ্যালং দি ইনডিফারেন্স কার্ভ এমআরএস ফলস, মানে হচ্ছে যে এমআরএসটা বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা ধীরে ধীরে কমে যায়। এখন আমরা দেখব ইনডিফারেন্স কার্ভের 4টা প্রপার্টিজ। নাম্বার 1 হচ্ছে কি, ইনডিফারেন্স কার্ভস আর ডাউনওয়ার্ড স্লোপিং। আমরা দেখে এসেছি যেটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়, কেন হয় সেটাও দেখেছি। 2 নম্বর হচ্ছে হায়ার ইনডিফারেন্স কার্ভস আর প্রিফার্ড টু লোয়ার ওয়ান্স। এখানে বলা হচ্ছে কি, হায়ার ইনডিফারেন্স কার্ভস আর প্রিফার্ড টু লোয়ার ওয়ান্স। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স অ্যাক্সিসে আছে কোয়ান্টিটি অফ ফিশ, ওয়াই অ্যাক্সিসে আছে কোয়ান্টিটি অফ ম্যাঙ্গো, এবং আমার এখানে 3টা ইনডিফারেন্স কার্ভ দেওয়া আছে, I1, I2, I3। 3টাই কি কনজিউমারের মানে আমার ইনডিফারেন্স কার্ভ। এখন আমি এই 3টার মধ্যে থেকে আমি কোনটাকে চুজ করব বেশি? অবশ্যই যেই বান্ডেলটা আমরা মানুষ হিসেবে কেমন, কনজিউমার হিসেবে আমাদের যত বেশি পাবো ততই তো আমাদের স্যাটিসফ্যাকশন বেশি হবে, তাই না? যত বেশি আমরা পাবো তত বেশি আমাদের লাভ। সো I3 হচ্ছে গিয়ে সব থেকে উপরের ইনডিফারেন্স কার্ভ। আমি সবসময় I3টাকে প্রিফার করব। আমি অ্যাজ এ কনজিউমার অল টাইম হায়ার ইনডিফারেন্স কার্ভটাকে প্রিফার করব, I3টাকে, যেখানে বান্ডেলও বেশি বেশি থাকবে, বান্ডেলের পরিমাণটা কোয়ান্টিটি বেশি বেশি থাকবে। সো ফার্স্টে হচ্ছে I3, দেন I2, দেন হচ্ছে I1। 3 নম্বর প্রপার্টি হচ্ছে ইনডিফারেন্স কার্ভস ডু নট ক্রস। ইনডিফারেন্স কার্ভ ডু নট ক্রস। কেন ইনডিফারেন্স কার্ভগুলো ক্রস করতে পারে না? আমরা যদি আমাদের ডান পাশের চিত্রটাতে দেখি, কি দেখাচ্ছে যে আমাদের 2টা ইনডিফারেন্স কার্ভ দেওয়া আছে, 3টা পয়েন্ট আছে, রাইট? 3টা পয়েন্ট মানে 3টা বান্ডেল A, B, C। সো এতে দেখা যাচ্ছে এতে 2টা ইনডিফারেন্স কার্ভ ক্রস করেছে। সো এতে করেছে। এখন আমরা আগের প্রপার্টিতে পড়ে আসলাম যে হায়ার ইনডিফারেন্স কার্ভ হচ্ছে প্রিফার করব আমরা অ্যাজ এ কনজিউমার। তো এখানে হায়ার বলতে গেলে যে বি আর সি এর মধ্যে থেকে বললে, বি বান্ডেল আর সি বান্ডেলের মধ্যে থেকে আমরা কোনটাকে প্রিফার করব? অবশ্যই সিকে, কারণ সি হায়ার ইনডিফারেন্স কার্ভে আছে। সো আমরা ডেফিনেটলি সিটাকেই প্রিফার করবো, রাইট? সো বি এর থেকে সি এর প্রিফারেন্স লেভেলটা আমাদের জন্য বেশি হবে এবং ওখানে আমরা স্যাটিসফ্যাকশনটা লেভেলটা বেশি থাকবে আমাদের। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আরেকটা প্রপার্টি কি জানি নর্মাল, যে ইনডিফারেন্স কার্ভ কি, ইনডিফারেন্স কার্ভের যে প্রত্যেকটা পয়েন্টে যে প্রত্যেকটা বান্ডেল, সেই প্রত্যেকটা বান্ডেলের স্যাটিসফ্যাকশন লেভেল ইকুয়াল হয়। সো এখানে এ আর বি এর স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু সমান, আবার এ আর সি এর স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু সমান। তাহলে বি থেকে সি কীভাবে বেশি হতে পারে? হায়ার ইনডিফারেন্স হলে তো সি এর স্যাটিসফ্যাকশন লেভেল বেশি হওয়ার কথা, বাট এ, বি, সি তিনটাই স্যাটিসফ্যাকশন লেভেল সেম হয়ে যাচ্ছে ক্রসের কারণে। সো ইনডিফারেন্স কার্ভস ডু নট ক্রস। 4 নম্বর প্রপার্টি হচ্ছে ইনডিফারেন্স কার্ভস আর বোথ ইনওয়ার্ড। দেন আমরা 2টা এক্সট্রিম কেস দেখব। আমরা ইনডিফারেন্স কার্ভটাকে যেরকম দেখে এসেছি সেটা কিন্তু সব ক্ষেত্রেই যে এরকম হবে, ডাউনওয়ার্ড স্লোপিং, ইনওয়ার্ড বোথ, তা কিন্তু না। ডিফারেন্ট কেসে ডিফারেন্ট রকম হয় ইনডিফারেন্স কার্ভগুলো। এর মধ্যে একটা এক্সট্রিম কেস হচ্ছে পারফেক্ট সাবস্টিটিউট। যদিও পৃথিবীতে পারফেক্ট সাবস্টিটিউট বলতে কিছু হয় না, ক্লোজ সাবস্টিটিউট হয়, বাট এখানে আমরা দেখব পারফেক্ট সাবস্টিটিউটটাই দেখব। পারফেক্ট সাবস্টিটিউটের ক্ষেত্রে আমার ইনডিফারেন্স কার্ভগুলো কী হবে? স্ট্রেট লাইন হবে। আমরা এখানে যে স্ট্রেট লাইনগুলো দেখিয়েছে তিনটা হচ্ছে আমার ইনডিফারেন্স কার্ভ পারফেক্ট সাবস্টিটিউটের ক্ষেত্রে, এবং এখানে স্ট্রেট লাইন হয়। আমরা কি জেনে আসছি যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপটা কি হয়? স্লোপ হচ্ছে গিয়ে সমান হয়। স্লোপ মানে আমার ইনডিফারেন্স কার্ভের স্লোপ মানে হচ্ছে এমআরএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। অর্থাৎ এই প্রত্যেকটা ইনডিফারেন্স কার্ভে আমার এমআরএস হচ্ছে
সমান হবে। এবং এখানে আমরা যেই এক্সাম্পলটা নিয়েছি সেটা হচ্ছে নিকেলস আর ডাইমস। নিকেলস আর ডাইমস কি? নিকেলস আর ডাইমস হচ্ছে মূলত ইউএসের মনিটারি পলিসি দুইটা আর কি কয়েন বা মানি আর কি ওদের। সো আমরা জানি যে ওদের $1 সমান হচ্ছে 100 সেন্ট, রাইট? সো নিকেল আর ডাইমের মধ্যে তুলনা করলে আমরা দেখতে পাবো যে, আমরা যদি একটু গুগল করি আমরা দেখবো যে দুটো নিকেল সমান হচ্ছে একটা ডাইম। আমরা দেখতে পাবো যে দুটা নিকেলের যে ভ্যালু, দুটা নিকেলের ভ্যালু সমান হচ্ছে একটা ডাইমের ভ্যালু। সো প্রত্যেক ক্ষেত্রে কনজিউমার যখন এদের মধ্যে যখন সাবস্টিটিউট করবে তখন দেখবে যে প্রত্যেক ক্ষেত্রেই তার চেঞ্জের যে এমআরএসটা আছে, যে হারটা আছে সে হারটা সেমই আসবে। কারণ কি, দুইটা নিকেলের জন্য একটা ডাইম। সো কনজিউমারকে সবসময় এই দুইটা নিকেল আর একটা ডাইমকেই হচ্ছে ট্রেড করতে হবে। দুইটা নিকেলের জন্য আমি একটা ডাইম দিব, কেউ আমাকে দুইটা নিকেল দিবে, আমি তাকে একটা ডাইম দিব। সো সব ক্ষেত্রেই হারটা কি আসবে, রেটটা এমআরএসটা সেম আসবে। যেহেতু এমআরএসটা সেম আসতেছে, কনস্ট্যান্ট হচ্ছে, সুতরাং আমার কি হবে এখানে, আমরা জানি যে কিসের স্লোপ হচ্ছে কনস্ট্যান্ট হয়, স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে কনস্ট্যান্ট হয়। সো পারফেক্ট সাবস্টিটিউটের ক্ষেত্রে সবসময় ইনডিফারেন্স কার্ভটা হবে স্ট্রেট লাইন। এখানে আমরা তিনটা ইনডিফারেন্স কার্ভ দেখিয়েছি, তাই তিনটা স্ট্রেট লাইন আছে। আমাদের আরেকটা এক্সট্রিম কেস হচ্ছে পারফেক্ট কমপ্লিমেন্ট। পারফেক্ট কমপ্লিমেন্ট গুডস আসলে কোনগুলো? Perfect complement goods are those that are consumed together in fixed proportions and having more of one without the other gives no additional utility. কি বললাম? Perfect complement goods are those goods that are consumed together in fixed proportions. অর্থাৎ পারফেক্ট কমপ্লিমেন্ট গুডস হচ্ছে সেই গুডগুলো যেগুলো আমাকে অবশ্যই একসাথে কনজিউম করতে হবে, আলাদা করতে পারবো না, এবং একসাথে শুধু না সেম প্রপোর্শনে কনজিউম করতে হবে। অ্যান্ড হ্যাভিং মোর অফ ওয়ান উইদাউট the other gives no additional utility. আমার কাছে যদি কোনো একটা অতিরিক্ত থাকেও তারপর আমাকে কোনো অ্যাডিশনাল ইউটিলিটি দেবে না। অতিরিক্ত হলে দুটাকেই আমাকে অতিরিক্ত দিতে হবে, আর নয়তো শুধুমাত্র যে কোনো দুইটা গুডের মধ্যে থেকে যে কোনো একটা গুডস আমাকে এক্সট্রা দেওয়া হলো বা আমি একটা গুড এক্সট্রা নিলাম, পারফেক্ট কমপ্লিমেন্ট গুডসের ক্ষেত্রে এটা আমাকে কোনো অ্যাডিশনাল ইউটিলিটি যোগ করবে না। এক্সাম্পল হিসেবে এখানে আছে লেফট শুজ আর হচ্ছে রাইট শুজ। আমরা জানি যে আমাদের ডান পায়ের জুতা আর বাম পায়ের জুতা, এখন আমার কাছে 5টা জুতা আছে, 5 জোড়া আছে, মানে 5টা রাইট শুজ 5টা লেফট শুজ, অবশ্যই আমি একটা স্যাটিসফ্যাকশন পাবো। বাট আমাকে যদি কেউ বা আমি যদি 5টা লেফট শুজই রেখেছি বাট রাইট শুজ কিনেছি 7টা, 2টা রাইট শুজ এক্সট্রা, এই 2টা রাইট শুজ এক্সট্রা রাইট শুজকে আমাকে কোনো অ্যাডিশনাল ইউটিলিটি দেবে, কোনো স্যাটিসফ্যাকশন দেবে না। আমাকে সেই তো 5টাই ইউজ করতে হচ্ছে, 5টা রাইট শুই আমি ইউজ করব, বাকি 2টা রাইট শুজ আমার পড়ে থাকবে, ওই 2টা আমি ইউজও করবো না, ওই 2টা আমার স্যাটিসফ্যাকশন আসবে না। সো আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু ওই কর্নারেই রয়ে যাচ্ছে 5টা শুতে, তাই না? সো এইখানে ইনডিফারেন্স কার্ভটা কীরকম হয়, আমরা যে এল শেপ দিয়ে দেখিয়েছি, এল শেপটা হচ্ছে এখানে আমার ইনডিফারেন্স কার্ভ। এবং এখানে এই যে একটা বাড়লে, যে কোনো একটা বাড়লে ইউটিলিটি হয় না, এই জন্য এই হচ্ছে ইনডিফারেন্স কার্ভটা না এল শেপের হয়। এবং এখানে যে কর্নার আছে সেই কর্নারে আমরা আমাদের অপটিমাল চয়েসটা পাই। অপটিমাল চয়েস নিয়ে বিস্তারিত আমরা দেখবো হচ্ছে সামনের ভিডিওতে, আমরা দেখবো অপটিমাল চয়েস কীভাবে নির্ধারণ করে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সট্রিম কেস। এখানে আমরা 2টা ইনডিফারেন্স কার্ভ দেখিয়েছি, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। আমরা প্রপার্টিতে পড়ে এসেছি আমরা কোনটা প্রেফার করবো, আমরা অবশ্যই I2টাকে প্রেফার করব। যদি আমাদের বাজেটের মধ্যে থাকে আমরা অবশ্যই I2টাকেই প্রেফার করব। হায়ার ইনডিফারেন্স কার্ভ অলওয়েজ কনজিউমার প্রেফার করবে। তো আমরা এখানে দেখলাম ইনডিফারেন্স কার্ভ কী এই ভিডিওটাতে, দেন হচ্ছে ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিগুলো দেখলাম, এক্সট্রিম কেস যে দুটো আছে পারফেক্ট সাবস্টিটিউট, পারফেক্ট কমপ্লিমেন্টস, সেই দুটো এক্সট্রিম কেসও দেখলাম। ইনডিফারেন্স কার্ভ সবসময় যে ওরকম ডাউনার স্লোপিং ইনওয়ার্ড বোর্ড হবে তা না, এটা বিভিন্ন শেপের হতে পারে, এবং এই দুটারই এক্সট্রিম কেস আমরা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে অপটিমাল চয়েস কীভাবে হয় বা কনজিউমার কীভাবে অপটিমাল চয়েসটাকে নেয়। ঠিক আছে।